বলো কি জানি দেখাইলো। হুম হুম আসসালামু আলাইকুম। আসেন কিছু হালকা পাতলা আলাপ করি, সিরিয়াস আলাপ না। কারণ মঞ্চেতে অনেক রকম নাটক হইতেছে, রাজনীতির মঞ্চে। যেহেতু এগুলা নাটক, সেহেতু আমরা হালকা পাতলা আলাপ করতেই পারি। সিরিয়াস আলাপ কইরা কি লাভ? শাহজাহান খান অথবা হাসানুল হক ইনু, হাসানুল হক ইনু, হ্যাঁ, উনি কিন্তু আবার শোনা যায় ওই যে হিন্দি ছবি আছে না, ভারত থেকে আনা, ওটার পিছনেও টাকা পয়সা লগ্নি করছিল। মারাত্মক লোক একটা, কিন্তু ভাই সকালে ঘুম থেকে উঠা মনে হয় দাঁত ব্রাশ না করেই শুরু করত বেগম খালেদা জিয়ার এবং তার ছেলে তারেক রহমানের, এই দুজনের বদনাম তো কইরাই উনি নাস্তা মুখে নিতেন। তারপরে আবার দুপুরে খাওয়ার আগে, রাত্রে খাওয়ার আগে, ওই যে ওষুধ 3 বেলা খাইতে হয় না, খাওয়ার আগে এবং পরে 2 রকম ওষুধ, উনি 2 রকম ওষুধ দিত। আগে দিত বেগম খালেদা জিয়াকে নিয়ে, পরে তারেক রহমান। যা মুখে আসতো ওনার তাই বলতো, একেবারেই খবিশ টাইপের কথাবার্তা। এইখানে এই কথাটা কে বলছে জানি না, ইনু সাহেব না শাহজাহান খান। তোর 14 গোষ্ঠী খাইয়া দুমু, পুরা সিনেমার আমার মনে হয় ইনুই বলছে, অথবা শাহজাহান খানও বলতে পারে। মোস্ট দেখা দেখেন না, রাগী লোক তো, অনেক রাগী লোক। কিন্তু কাঠগড়ায় দাঁড়ায় বলছে যে আমি মুক্তিযোদ্ধা, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। মানে ওই যে হ্যান্ডকাপ পরায় নিয়ে আসে যে গাড়ি থেকে নামাইবার সময়, ওই হ্যান্ডকাপ পরাইতে যায় না, বুঝছেন, পুলিশ বোধ একটু ব্যথা ট্যাথা হাতে দিছে। ওই ব্যথা পায়া কইছে, এই তোর 14 গোষ্ঠী খাইয়া দিমু। আসলে কি 14 গোষ্ঠী খাইতে পারবে? হ্যাঁ, ইচ্ছা করলে পারবে। জেলখানা থেকে বৈশাই পারবে। জেলখানা থেকে বৈশা সিনেমা বানায় ফেলায়, সিনেমা হল বানায় ফেলায়, বিল্ডিং বানায় ফেলায়, ব্যবসা বাণিজ্য চালায়। বড় বড় মার্কেট দেখেন, গোল্ডের দোকানগুলা, এই গোল্ডের দোকানগুলা চান্দা দেয় ভাই, চান্দা দেয়। এটা এখন না, কিন্তু পূর্বে থেকে চলে আসতেছে। এসব চান্দা কারা নেয় জানেন? ওই জেলখানা থেকে বৈশা সমস্ত সুযোগ সুবিধা নেয়। যার টাকা আছে ওই তো জেলখানায় কিং, রাজা, যার জন্য ওই রাজার হুমকি। উনি ইচ্ছা করলে কিন্তু জেলখানায় বৈশা ওই পুলিশ ভাইয়ের খাইয়া দিতে পারে। কিন্তু 14 গোষ্ঠী মানে মনে করেন ভাই ব্রাদার তো থাকবেই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, আবার শালা, শ্যালক, শালি, সব গোষ্ঠী, মানে এরকম 14টা গোষ্ঠী খাইয়া দিবে। চিন্তা করছেন কি হুঙ্কার? ওদিক দিয়ে আবার দেখেন পলক, উনি কিন্তু আবার মুখে কোনো আওয়াজ দেয় নাই, কি জানি একটা ইশারা দিছে ভাই, এক ইশারায় পুরা ভূমিকম্প হয়ে গেছে তো। এইটুকু ইশারা, আস্তে আস্তে। তারাতে হ্যান্ডকাপ ছিল না কেন জানি না, আমার মনে হয় ওই যে এজলাসে ঢোকার আগে ওইটা নিয়ে, বুঝছেন, এখানে গবেষণা চলতেছে। আমাদের যারা বুদ্ধিজীবী আছে, যারা ভালোবাসে রাজনীতিকে, ভালোবাসে রাজনীতিবিদরাই তো ভাই দেশ চালায়, বুঝছেন না? রাজনীতিবিদ ছাড়া দেশ চালাবে কে? তাদেরই তো একমাত্র অধিকার এই রাজনীতিবিদদের দেশ চালাবার। ওই দেশ চালাবার রাজনীতিবিদদের জন্যই নির্বাচন দরকার, যার জন্য নির্বাচন বলে। নির্বাচন করে তারা এসা দেশ চালাবে, অন্য কেউ দেশ চালাইতে পারবে না, এটাই বুঝাইতে চায়। যার জন্য এটার মানে কি বুঝাইছে, বুঝছেন? এইটা এবং শাহজাহান খান অথবা ইনুর ওই ডায়লগ, ফিল্মি ডায়লগ। আচ্ছা, হঠাৎ কইরা এই যে আসামির হুমকি, চিন্তা করেন, আসামি বলতেছে 14 গোষ্ঠী খায়া দিবে, ওদিকে মিছিল, এদিকে আবার কিছু বুদ্ধিজীবী মাঠে নাইমা গেছে। কারণ আওয়ামী লীগ আসিতেছে, সব কিছু মিলায়া একটা সোজা অঙ্ক কি জানেন? যখনই ইউনূস স্যার বিদেশ যায়, এই যে এবার কাতার গেল, যখনই উনি বিদেশ যায় তখনই কিন্তু এরকম একটা গুজব উঠে। মানে ওই যে চট কইরা ঢুইয়া গেল, বা দেশের ভিতর থেকে কোন একটা কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, মানে বুঝাইতে চায় আর্মি ক্ষমতা নিয়ে নিবে, ইউনূস স্যার আর দেশে ফিরতে পারবে না। যতবার উনি দেশের বাইরে যায় ততবারই এরকম একটা
নাটক মঞ্চস্থ হয় রাজনীতির মঞ্চে, এটা আমরা দেখতে পাইতেছি। আহারে, উনি 85 বছর বয়সে কিভাবে দৌড়াইতেছে না এক দেশ থেকে আরেক দেশ আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। দেখেন, সৌদি আরব থেকে একটা কাজ নিয়ে আসছে, বিরাট বড় কাজ ভাই। ওরা তো তেলের রাজা, বুঝছেন না? ওরা রাজত্ব করে ওই তেল দিয়া। ওই মরুভূমির ভিতর থেকে যে তেলটা বাইর হয় ভাই, তেল থাকে না, ওইটা আলকাতরার মতো। ওই যে আমরা রাস্তা পিচ ঢালাই করি না, ওরকম আলকাতরা। ওই আলকাতরাকে রিফাইন কইরা ওইটাকে অকটিন বানায়, কেরোসিন বানায়, পেট্রোল বানায়, প্লেন চালাইবার তেল বানায়। কিন্তু এটার জন্য তো একটা মেশিন লাগবে, তাই না? রিফাইন করার জন্য বাংলাদেশ সরকার মানে ইউনূস স্যার উনাদের কাছে প্রস্তাব রাখছে, দেখো আমরা হইলাম সমুদ্রের রাজা, আমরা হইলাম সমুদ্রের অভিভাবক, আমাদের দেশটা পুরো একটা অংশ সমুদ্র, যে কোনো জায়গায় তুমি পাঠাইতে পারবা, তোমার এই তেলের কারখানা আমার দেশে দাও। সৌদি আরবকে প্রস্তাব করছিল গতবার যখন গেছিল, ওই প্রস্তাবে ওনারা রাজি হয়ে গেছে। ওনারা এটাও বলছে যে আমরা 2016 সালে শেখ হাসিনাকে প্রস্তাব দিছিলাম, কিন্তু তারা কেন যে মাইনা নেয় নাই আমরা জানি না। সেম কথা স্যামসাং বলছে যে আমরা বাংলাদেশে ফ্যাক্টরি করতে চাইছিলাম, কেন মাইনা নেয় নাই আমরা জানি না। ইউনূস স্যার সব মাইনা নিতেছে। এতে কি হবে জানেন? আমার দেশের কর্মসংস্থান বাড়বে, দেশের লোক কাজ করার সুবিধা পাবে। আর এই তেলগুলা এখানে রিফাইন্ড হইয়া বিভিন্ন দেশে যখন যাবে, ওইটা থেকে ভাই আমরা একটা টাকা পাবো, একটা অংশ পাবো। এগুলা কাগজপত্র হয়ে গেছে, কাজ আগে যাইতেছে। এই যে এখন কাতারে গেছে, দেখবেন কাতার থেকেও এমন কিছু নিয়ে আসবে। আমরা তো একটা ছোট দেশ, আমরা এই বড় দেশগুলোকে কি দিব? ওদের থেকে নিতে হবে, কিন্তু নেওয়ার কায়দা জানতে হবে, সে বুদ্ধি জানতে হবে, ডিপ্লোমেট বুদ্ধি মাথায় রাখতে হবে। ইউনূস স্যারের সেটা আছে, যার জন্য আমরা ইউনূস স্যারের ভক্ত। ওই যে আপনারা যারা বলেন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আনতে চান, দেশে সরকার আনতে চান, নির্বাচন দেখতে চান, বাংলাদেশের বড় একটি দল ওনারাও কিন্তু নিষিদ্ধ চায় নাই আওয়ামী লীগকে, যার জন্য সরকারও কিন্তু নিষিদ্ধ চায় নাই। তার মানে কি, ওনারা মিছিল বাইর করতেই পারে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আবার ধরপাকড়ের কথা বলছে, গ্রেপ্তারের কথা বলছে। এটার পিছনে লজিক কি আমি জানি না। হ্যাঁ, ওরা যদি বাইরে ভাঙচুর করে তাইলে ভাই হইতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা ওদেরকে গ্রেপ্তারের ইঙ্গিত দিছে, কিন্তু কিভাবে গ্রেপ্তার করবে? হুট করে মিছিল বাইরে হুট করে লুকায়া যাইতেছে। আবার সেই ধরপাকড়, পুলিশ প্রশাসন এইসব কাজে ব্যস্ত থাকলে দেশের কাজ করবে কখন? আর আমি একটা জিনিস বুঝি না, পুলিশ প্রশাসনকে এই বলে ভাই বিএনপির লোক, এই বলে ভাই এনসিপির লোক, এই বলে ভাই আওয়ামী লীগের লোক। ওনারা কারোর লোক হবে কেন? ওনারা যতদিন কারোর লোক থাকবে ততদিন তো এই দেশে কোনোদিনই সুষ্ঠুভাবে কোনো কিচ্ছু হবে না, দেশে শান্তি আসবে না। একটা দেশের সৌন্দর্য হইলো পুলিশ, ওই পুলিশকে নিরপেক্ষ হইতে হবে। পুলিশ কারোই না ভাই, কারোই না। আর এই যারা মিছিল বাইর করতেছেন আপনারা আওয়ামী লীগের এই হুটহাট মিছিল বাইর কইরা বুঝছেন ধরপাকড় হবে, অশান্তি হবে। এতে হবে কি জানেন? আবার একটা দাবি উঠতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। যদি ধরেন বিএনপি জামাত সবাই মিলা ইউনূস স্যারের কাছে বলে যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তখন কি দাঁড়াবে? ইউনূস স্যার তো বলছে আমি কারো নিষিদ্ধর পক্ষে না, এবং আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এটা তার নিজের ব্যাপার। উনি তো একটা রাস্তা খোলা রেখে দিচ্ছেন। তার মানে গুড আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ আসুক, কিন্তু কার হাত ধরে আসবেন? আমি ভাই সিরিয়াসলি একটা কথা বলতেছি, হুটহাট মিছিল না বাইর কইরা আপনারা কিছু নেতা ধরেন, পুরনো নেতা না, যাদের বিরুদ্ধে লুটপাট, রাজধানী, খুন খারাপি এইসব কেস মামলা আছে, তাদেরকে বাদ দিয়া ভালো লোক নিয়ে আসেন। রাজনীতিবিদরাই তো দেশ চালাবে। যেমন একজন রাজনীতিবিদের কথা আমি বলি, গোলাম মাওলা রনি। আপনারা যেভাবে দেখেন না কেন, আমি দেখি ভাই উনি একজন বুদ্ধিজীবী এবং একজন রাজনীতিবিদ, কিন্তু উনি ইউটিউবে আইসা কথা বলবেন প্রতিদিন, এটা আমি মাইনা নিতে পারি না। কারণ নির্বাচনের মাধ্যমে তো রাজনীতিবিদরাই সব দেশ চালায়। উনি কেন রাজনীতির বাইরে? উনার তো একটা দলে যাওয়া উচিত, বিএনপি না নিলে আওয়ামী লীগ। আমি মনে করি আওয়ামী লীগ যদি বুদ্ধিমান হয়, সত্যি সত্যি বুদ্ধিমান হয়, এই গোলাম মাওলা রনি উনি কিন্তু রাজনীতিবিদ, উনাকে কাজে লাগাইতে পারে, বা ওনার মতো সমমনা যারা আছে, যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নিয়ে দল গঠন করতে পারে, সোজাসুজি চলে যাইতে পারে প্রেস ক্লাবে যে আমরা গুড আওয়ামী লীগ, আমরা নির্বাচনে আসতে চাই, আমরা দেশের সেবা করতে চাই। হ্যাঁ,
দেশের সেবা করতে চায়। গোলাম মাওলা রনি এর আগেও তো দেশের সেবা করছে, আমি তো দেখছি উনাকে সংসদে দেখছি, এবং উনি কিন্তু মাদ্রাসাও লেখাপড়া করছে। আমি ভাবছিলাম হয়তো উনি জামাতে যোগ দিবে, জামাতে যায় নাই। এদিকে বিএনপিও ডাকতেছে না। আমি মনে করি আওয়ামী লীগ আপনারা যারা বাইরে আছেন, এই যে আমেরিকায় বিয়া খায়া বেড়াইতেছেন, হ্যাঁ একজনের বিয়াতে গেছে সব আওয়ামী লীগ মিলা বড় বড় নেতারা, আর এদিকে শাহজাহান খান ইনুস সাহেব দেখেন জেলখানা হাত করা পড়া নিয়া কইতাছে গুষ্টি খাইয়া দুমু, কারণ ওনাদের মেজাজ খারাপ হয়ে যেত। ওনারা এগুলো দেখতে পাইতেছে তো জেলখানা বইয়া যে তার ভাই ব্রাদার বিয়া খায়া বেড়াইতেছে, আমোদ ফুর্তি করে বেড়াইতেছে। না, আপনারা যদি আপনাদের দলকে বাঁচাইতে চান, এই যে গোলাম মাওলা রনি সাহেবের মতো দেশপ্রেমিক, সত্যিকারের দেশপ্রেমিক রাজনীতিবিদ, দেখেন না ওনার পিছনে বই রেলি দেখছেন আপনি, কত বই, কত লেখাপড়া করে, বুদ্ধি রাখে ভাই, মাথায় বুদ্ধি রাখে। এই ধরনের মানুষকে কাজে লাগান, তাহলে তো আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে, তাই না? আমি ভাই আমার মতো করে কথা বললাম, প্রথমেই বলছি সিরিয়াসলি নেবেন না, খুব হালকা ভাবে নেন। বিদায় রাখে শুধু একটা কথা বলবো, গত ভিডিওতে বলছিলাম মা বোনরা যদি বলে ইউনূস স্যারকে যাইতে দিব না, তাহলে কেমন দাঁড়ায়? মা বোনরা যদি জাস্ট ঘরের বাইরে না, উঠানে দাঁড়ায়, ছাদে দাঁড়ায়, যে কোনো একদিন চিৎকার করে বলে আমরা ইউনূস স্যারকে চাই, তাহলে কেমন দাঁড়ায়? এক বোনের একটা ভিডিও শেষে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। আমার ভাই হৃদয় ছুঁয়ে গেছে। সবাই চায় ইউনূস স্যারকে, সবাই চায়, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার যেদিন থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকে এখন পর্যন্ত কতগুলো ঘটনা ঘটেছে। স্যারের জায়গায় যদি শেখ হাসিনা থাকতো তাহলে কি বলতো বলেন তো? বেশি কথা বলতে সবকিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো, কিন্তু যদি বেগম খালেদা জিয়া থাকতেন তাহলে কি বলতেন? এই মেয়েরা তোমরা বেশি বার বেড়েছো, কিন্তু এত সাহস হয়েছে কেন তোমাদের, চুপ করো। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার সম্পূর্ণ ব্যতিক্রম একজন মানুষ, প্রকৃত শিক্ষিত একজন মানুষ, একজন যোগ্য মানুষ, একজন ভদ্র মানুষ, একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ। আমরা তো ওনার মতোই একজন নেতা চেয়েছিলাম। আল্লাহ আমাদের আশা কবুল করেছেন, আমাদের স্বপ্ন পূরণ করেছেন। এখন চেষ্টা করতে হবে এই স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য। ওনার কি প্রয়োজন ছিল বলেন তো এই বয়সে এসে এত পরিশ্রম করার? এতগুলো ঘটনা, চারিদিকে এত ষড়যন্ত্র, ওনার মুখ থেকে একটা নেগেটিভ কথা বলতে শুনেছেন? একটা রাগান্বিত হয়ে কথা বলা? দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন, কি না করছেন আমাদের জন্য, কতভাবে চেষ্টা করছেন বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য। কৃতজ্ঞতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা কখনোই ভুলব না।